ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো উদ্ভিদ এবং প্রাণীরা কীভাবে শ্বাসকার্য চালায় বা কোন পদ্ধতিতে শ্বাসকার্য চালায় সে সম্পর্কে। প্রথমে চলো আমরা জেনে নিই যে শ্বসন কাকে বলে। যে পদ্ধতিতে কোষস্থ খাদ্য অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে তাপশক্তি, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে তাকেই বলা হয় শ্বসন। আর শ্বাসকার্য কাকে বলে? সোজা কথায় অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। যে পদ্ধতিতে নির্দিষ্ট শ্বাসঙ্গের সাহায্যে জীবদেহে অক্সিজেন গৃহীত হয় এবং জীবদেহ থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তাকেই বলা হয় শ্বাসকার্য। আরেকবার বলছি, যে পদ্ধতিতে নির্দিষ্ট শ্বাসঙ্গের সাহায্যে জীবদেহে অক্সিজেন গৃহীত হয় এবং জীবদেহ থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তাকেই বলা হয় শ্বাসকার্য। এখন দেখো, আমরা প্রাণীরা আমাদের কিন্তু একটা নির্দিষ্ট শ্বাস অঙ্গ আছে, তাই না? যেমন আমরা মানুষ, আমাদের কি আছে বলতো? শ্বাসঙ্গটা না ফুসফুস বা লাংস আছে। এর সাহায্যে আমরা শ্বাসকার্য চালাই, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কিন্তু গাছেরা, এদের কি এরকম শ্বাসঙ্গ আছে? তোমার কি মনে হয়? এরকম কিন্তু কোনো শ্বাসঙ্গ নেই। তাহলে উদ্ভিদের নির্দিষ্ট কোনো শ্বাসঙ্গ নেই। তাহলে তারা কীভাবে শ্বাসকার্য চালায়? অর্থাৎ প্রাণীরা আমরা যেরকম অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তেমনি উদ্ভিদেরাও কিন্তু অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ভুল বলে ফেললাম নাকি? ভুল বললাম? উদ্ভিদেরাও কিন্তু অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তোমাদের কি মনে হচ্ছে? তোমরা তো উল্টো কথা শুনেছো যে উদ্ভিদেরা অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আমি আবার একটা উল্টো কথা বলে ফেললাম না, যে উদ্ভিদেরা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। না, তোমরাও ঠিক, আমিও ঠিক। তাহলে কীরকম? না, উদ্ভিদেরা দিন রাত সবসময়, আমরা যেরকম শ্বাসকার্য না নিলে কি বেঁচে থাকতে পারবো? সব সময়, দিন হোক রাত হোক, সবসময় আমরা শ্বাসকার্য চালাই। তেমনি উদ্ভিদেরাও কিন্তু শ্বাসকার্য চালায়। দিন রাত সবসময় এরা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে কখন এরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে? না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময়, অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে এরা যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে, অর্থাৎ খাবার তৈরি করে, সেই সময় কিন্তু এরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলেও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে গাছেরা তো অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময়তে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে। তাহলে তো গাছেরাই সমস্ত অক্সিজেন শেষ করে দিচ্ছে। কিন্তু এরকমটা হয় না। সালোক সংশ্লেষের সময় প্রচুর পরিমাণে অক্সিজেন নির্গত হয়, যেটা উদ্ভিদেরা সারাদিনেও কিন্তু গ্রহণ করে না শ্বাসকার্যের মাধ্যমে। তার ফলে পরিবেশে কিন্তু অক্সিজেনের পরিমাণ বাড়ে, বা সোজা কথায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। এবার চলো জেনে নিই যে উদ্ভিদেরা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় বা কোন কোন স্থানের সাহায্যে শ্বাসকার্য চালায়, কারণ এদের তো কোনো শ্বাসঙ্গ থাকে না। উদ্ভিদেরা 3টি স্থানের মাধ্যমে শ্বাসকার্য চালায়। যে সমস্ত গাছগুলো আমরা দেখতে পাই তারা কিন্তু 2টি পদ্ধতিতে শ্বাসকার্য চালায়, অর্থাৎ 2টি স্থানের মাধ্যমে। একটা হলো পত্ররন্ধ্র আর একটা হলো লেন্টিসেলের মাধ্যমে। আর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেখানে নোনা মাটি, সেখানে কিন্তু উদ্ভিদের একটা নির্দিষ্ট জায়গার মাধ্যমে শ্বাসকার্য চালায়, তার নাম হলো শ্বাসমূল ছিদ্র। পরে আসছে, প্রথমে আমরা জেনে নিই পত্ররন্ধ্র। যে পত্ররন্ধ্রের মাধ্যমে শ্বাসকার্য, এই পত্ররন্ধ্রের মাধ্যমেই উদ্ভিদেরা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এখন দেখো, পাতা তো 2 রকমের হয়। এক ধরনের পাতা দেখবে, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাগুলো দেখবে উপরের দিকটা তেলতেলে আর নিচের দিকটা খসখসে। তাহলে দুদিক দুরকম দেখতে, তাই না? এই ধরনের পাতাকে বলে বিষমাঙ্ক পৃষ্ঠ পাতা, অর্থাৎ পাতার দুদিক দুরকম। এই ধরনের পাতার উপরিতলে, অর্থাৎ তেলতেলে দিক, যেটার মধ্যে কিউটিকেল আছে, সেদিকে কিন্তু পত্ররন্ধ্র থাকে না। তাহলে কোথায় থাকে? তার নিচের দিকে, খসখসে দিকে, অর্থাৎ বিষমাঙ্ক পৃষ্ঠ পাতার নিম্ন ত্বকে থাকে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে। অন্যদিকে সমাঙ্ক পৃষ্ঠ পাতা, যে পাতা, অর্থাৎ এগুলো একবীজপত্রী উদ্ভিদের পাতা দেখতে পাওয়া যায়, যে সমস্ত পাতার দুদিকে খসখসে, যেমন ধানের পাতা দেখবে দুদিকে খসখসে, এরকম পাতায় দুদিকে, অর্থাৎ ঊর্ধ্বত্বকে এবং নিম্নত্বকে দুদিকেই কিন্তু পত্ররন্ধ্র থাকে, এবং এই পত্ররন্ধ্রের সাহায্যে এই সমস্ত উদ্ভিদগুলো অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নেক্সট চলে আসছে লেন্টিসেল। গুল্ম এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডের ত্বকে এক ধরনের ছোট ছোট ছিদ্র থাকে, যাদেরকে বলা হয় লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমেও কিন্তু উদ্ভিদেরা শ্বাসকার্য চালায়, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। লাস্ট চলে আসছে আমরা শ্বাসমূল ছিদ্র। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মাটি কেমন হয় জানো? খুব কাদাযুক্ত এবং লবণাক্ত। যেহেতু সমুদ্রের জলে প্রচুর নুন আছে, তাই এই সমস্ত মাটি ভীষণ লবণাক্ত এবং প্রচণ্ড কাদাযুক্ত। আর এই কাদাযুক্ত মাটির মধ্যে কিন্তু বাতাস চলাচল করতে পারে না, অর্থাৎ যেখানে কাদা, লবণ এই ধরনের মাটি, সেখানে তার মাটির ভেতরে কিন্তু বাতাস ঢুকতে পারে না বা চলাচল করতে পারে না। ফলে এই সমস্ত অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায়, তাদের শ্বাসকার্যে প্রচুর অসুবিধা দেখা দেয়। তখন এরা করে কি? এদের কিছু মূল অভিকর্ষের বিপরীত দিকে, অর্থাৎ মাটির ফুঁড়ে উপরের দিকে উঠে আসে। এই সমস্ত মূলগুলোর গায়ে অসংখ্য শ্বাসছিদ্র থাকে। এই শ্বাসছিদ্রের সাহায্যে এরা কিন্তু বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এরকম কিছু গাছের নাম হলো সুন্দরী গড়ান, এই ধরনের গাছ। এবার চলো আমরা প্রাণীদের বিভিন্ন প্রকার শ্বাসঙ্গ সম্পর্কে জেনে নিই।
আমাদেরটা তো আমরা জানি নাকি আমাদের শ্বাসঙ্গের নাম কি? আমাদের শ্বাসঙ্গের নাম হলো ফুসফুস বলা হয়। কিন্তু কল্পনা করো তো এককোষী প্রাণী, আমরা তো বহুকোষী প্রাণী, এককোষী প্রাণী অ্যামিবা, এদের দেহ তো একটাই মাত্র কোষ দ্বারা গঠিত। তাহলে এরা কিভাবে শ্বাসকার্য চালায়? প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মনে আসছে। এরা কিভাবে শ্বাসকার্য চালায় জানো? এরা দেহতলের মাধ্যমে, অর্থাৎ একটা মাত্র কোষের ওদের তো দেহতল আছে, কোষ পর্দা একটা আছে, তার সাহায্যেই কিন্তু এরা শ্বাসকার্য চালায়। অ্যামিবা, প্যারামিশিয়াম, ক্রাইসেমিবা, ইউগ্লিনা, এই সমস্ত এককোষী প্রাণীরা এই দেহতলের সাহায্যে শ্বাসকার্য চালায়। এরা সবাই এককোষী। আবার কিছু বহুকোষী প্রাণীও আছে যাদের কিন্তু এরকম কোনো শ্বাসঙ্গ থাকে না, যেমন স্পঞ্জ, হাইড্রা, এই সমস্ত প্রাণী। নেক্সট চলো জেনে নিই শ্বাসনালী। পতঙ্গ শ্রেণীর প্রাণী, অর্থাৎ আরশোলা, ফড়িং, বোলকা, মৌমাছি, এই সমস্ত প্রাণীদের শ্বাসঙ্গের নাম হলো শ্বাসনালী বা ট্রাকিয়া। এই শ্বাসনালী এদের দেহের দুপাশে শ্বাসছিদ্র দ্বারা উন্মুক্ত থাকে। ধরুন একটা আরশোলা শ্বাসছিদ্র এদের দেহের দুপাশে, এদিকে 10টা, এদিকে 10টা, মোট 20টা, অর্থাৎ 10 জোড়া শ্বাসছিদ্র দ্বারা উন্মুক্ত থাকে এই শ্বাসনালী। তাহলে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাসনালী দেহের দুপাশে 10 জোড়া, এদিকে 10টা, এদিকে 10টা, এই 10 জোড়া শ্বাসছিদ্র দ্বারা উন্মুক্ত থাকে। তুমি যদি মনে করো একটা আরশোলাকে ধরে মুখটাকে জলে চুবিয়ে দেবে এবং আরশোলাটা মরে যাবে, তাহলে কিন্তু ভুল করছো। আরশোলা, ফড়িং, এদেরকে যদি তুমি মাথাটা ধরে জলের মধ্যে চুবিয়ে রাখো, তাহলে কিন্তু কোনোভাবে এরা মরবে না। তার কারণটা কি জানো? এরা কিন্তু মাথার সাহায্যে, অর্থাৎ মাথার মধ্যে দেখো নাক বলে আমাদের যেরকম আছে এরকম কিছু নেই। তাহলে এদের শ্বাসছিদ্রগুলো কোথায় আছে? না, এদের দেহের দুপাশে আছে, এদিকে 10টা, এদিকে 10টা, বাঁ দিকে 10, ডান দিকে 10, মোট 20টা, অর্থাৎ 10 জোড়া। এই শ্বাসছিদ্রের সাহায্যে কিন্তু এরা শ্বাসকার্য সম্পন্ন করে। নেক্সট চলো জেনে নেই ফুলকা বা গিল। ফুলকা সমস্ত জলজ প্রাণীদের প্রধান শ্বাস অঙ্গই হলো কিন্তু ফুলকা বা গিল। সমস্ত মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, এই সমস্ত প্রাণীদের শ্বাসঙ্গের নাম হলো ফুলকা। ফুলকার মধ্যে অসংখ্য রক্তজালক থাকে। এই রক্তজালক আসলে কি জানো তো, জলের মধ্যে তো এরকম বাতাসের মতো উন্মুক্ত বা মুক্ত অক্সিজেন থাকে না। তাহলে সেখানে কীভাবে তারা শ্বাসকার্য চালায়? না, জলে দ্রবীভূত অক্সিজেন তারা ফুলকার যে রক্তজালক, সেই রক্তজালকের সাহায্যে ব্যাপন প্রক্রিয়ায় শুষে নেয় এবং তারা শ্বাসকার্য চালায়। অর্থাৎ জলে দ্রবীভূত অক্সিজেন এই ফুলকার মধ্যে থাকা রক্তজালক দ্বারা শোষিত হয় এবং মাছেরা অক্সিজেন গ্রহণ করে এবং পরে কার্বন ডাইঅক্সাইডের একই প্রক্রিয়ায় তারা জলের মধ্যে ত্যাগ করে। এইভাবে তারা শ্বাসকার্য চালায়। আবার চিংড়ি এবং কাঁকড়ার ফুলকা কীরকম দেখতে জানো? বইয়ের মতো। এদের ফুলকাকে কী বলা হয় জানো? বুক গিল বলা হয়। তাহলে চিংড়ি এবং কাঁকড়ার ফুলকা দেখতে বইয়ের মতো হয়, এদের ফুলকাকে বুক গিল বলা হয়। আবার অন্যদিকে মাকড়সা, কাঁকড়া বিছে, এদের যে শ্বাসঙ্গ তার নাম হলো বুক লাং। এবার চলো আমরা একটা মজার কথা জেনে নিই অতিরিক্ত শ্বাসযন্ত্র সম্পর্কে। তোমরা কই মাছকে তাল গাছে উঠতে দেখেছো কখনো? তাল গাছের মধ্যে উঠে পড়েছে কই মাছ, বা ডাঙায় উঠে পড়েছে, বা অন্য কোনো গাছের মধ্যে তারা চেপেছে, শুনেছো কখনো বা দেখেছো? অনেকে দেখে থাকবে বা শুনে থাকবে। তাহলে ভাবো তো, কই মাছ তো জলজ প্রাণী, কী করে তাল গাছে উঠে গেল? বা তাল গাছে উঠেও সে কেন বসে আছে ওখানে? কীভাবে এবার শ্বাসকার্য চালাচ্ছে? কই মাছ তো ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়, তাহলে উপরে উঠে ডাঙায় উঠে কীভাবে শ্বাসকার্য চালাচ্ছে? আমরা বাজারেও দেখেছি কই মাছকে যেখানে রাখা থাকে জল থাকে না, এমনি ওপেন থাকে, কিন্তু কই মাছ বেঁচে থাকে, জল ছাড়াও বেঁচে থাকে। কীভাবে বেঁচে থাকে জানো কি? কারণ তাদের ফুলকা ছাড়াও তাদের আরেকটি শ্বাসযন্ত্র আছে, যে শ্বাসযন্ত্রের সাহায্যে তারা আমাদের মতো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকতে পারে। এদের যে শ্বাসযন্ত্রটা দেখতে অনেকটা না ফুলের মতো, অর্থাৎ কই মাছের শ্বাসযন্ত্রটা দেখতে অনেকটা ফুলের মতো, সেই জন্য এদের শ্বাসযন্ত্রকে বলা হয় কী বলা হয় জানো? শ্বাস পুষ্প বলা হয়, শ্বাস পুষ্প বলা হয়। আবার শিঙি মাছের যে অতিরিক্ত শ্বাসযন্ত্র সেটা আমার নলের মতো দেখতে, ওই জন্য এটাকে বলা হয় শ্বাসনল বলা হয়। কি বলা হয়? শ্বাসনল। আবার মাগুর মাছের যে অতিরিক্ত শ্বাসযন্ত্র সেটা দেখতে না একটা গাছের মতো বা বৃক্ষের মতো, এই জন্য এদের এই অতিরিক্ত শ্বাসযন্ত্রটাকে বলা হয় শ্বাস বৃক্ষ। নেক্সট চলে আসছে ফুসফুস। উন্নত বহুকোষী প্রাণীদের যেমন ব্যাঙ, পাখি, মানুষ, এদের যে শ্বাসঙ্গ তার নাম হলো ফুসফুস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে। মাকড়সার শ্বাস অঙ্গের নাম কি? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর পারলে শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।